বন্ধুরা নমস্কার। বিধানসভা নির্বাচনের আগে বিটিসি নির্বাচনে হারলো বিজেপি, ফাইনালের আগে সেমিফাইনালে হারলো এনডিএ, হারলেন হিমন্ত বিশ্ব শর্মা। ব্যক্তিগতভাবে না, কিন্তু রাজ্যের বিজেপির সবচেয়ে বড় নেতা হিসেবে। আসামে বোরোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের নির্বাচন হয়েছে, সবাই জানেন। 22শে সেপ্টেম্বর ভোটাভুটি হয়, এরপরে 26 তারিখ আপনার গণনা হয়, 27 তারিখ আজকের দিনে ভোটের ফলাফল প্রকাশিত হয়। সেখানে ক্ষমতায় ছিল এনডিএর মধ্যে আপনার তিনটি দল, মূলত একটি হলো ইউপিপিএল, একটি হলো ভারতীয় জনতা পার্টি, আরেকটি হলো জিএসপি। এই তিনটি দল মিলে ক্ষমতায় ছিল বিটিসির। কিন্তু এবারের নির্বাচনে ইউপিপিএল পরাজিত হয়েছে, বিজেপি পরাজিত হয়েছে, জিএসপি পরাজিত হয়েছে, অর্থাৎ এনডিএ পরাজিত হয়েছে। জিতেছে বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট বা বিপিএফ শুধু জিতেছে বললে কম হবে, অ্যাবসলিউট মেজরিটি পেয়েছে, দারুণ মেজরিটি পেয়েছে। গত যে ইলেকশন হয়েছিল 2020 সালে, তাতে কিন্তু কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তার কারণে জোড়াতালি দিয়ে সেখানে বিজেপি এবং ইউপিপিএল আর জিএসপি মিলে আপনার কাউন্সিল গঠন করেছিল। কিন্তু এবারে হিমন্ত বিশ্ব শর্মা চেয়েছিল যে বিজেপিকে একটা দারুণ রেজাল্ট করিয়ে দেখাতে, যে আসামে তার জনপ্রিয়তা সারা আসাম জুড়ে রয়েছে এবং বিজেপি বিধানসভা নির্বাচনে কিরকম অস্বাভাবিক রেজাল্ট করতে যাচ্ছে সেটা বোঝানোর জন্য বিজেপি সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল বিটিসি নির্বাচনে। ঝাঁপিয়ে পড়েছিল তার সহযোগী দল ইউপিপিএলও, সবাই ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু সাধারণ মানুষ এই যে ভোট চুরির ইস্যুর আবহে, সারা দেশে ভোট চুরি ইস্যু, আমি তো বলেছি আপনাদেরকে যে ভোট চুরি ইস্যুটা সারা দেশে প্রভাব বিস্তার করবে, কারণ সাধারণ মানুষ বিশ্বাস করে নিয়েছে যে এই বিভিন্ন যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলোতে ভোট চুরি করে কেউ জিতেছে, কেউ হেরেছে, মানে কাউকে হারানো হয়েছে জোর করে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে, একটা অসন্তোষ তৈরি হয়েছে, এবং সেই অসন্তোষের প্রতিফলন আপনার নির্বাচনগুলোতে দেখা শুরু হয়েছে। যার কারণে সাম্প্রতিক কালে যে ভোট চুরি ইস্যু ভারতবর্ষের রাজনীতিকে ডমিনেট করছে, সেই আবহের মধ্যেই বিটিসি নির্বাচনটা হয়েছিল। এই কারণে বিটিসি নির্বাচনটা একই সময়ে হিমন্ত বিশ্ব শর্মার জনপ্রিয়তা মাপার জন্য খুব ইম্পর্ট্যান্ট ছিল, আবার এনডিএ কিরকম পজিশনে আছে সেটা বোঝার জন্য ইম্পর্ট্যান্ট ছিল। আরেকদিকে ভোট চুরি ইস্যুটা ওইখানে বিটিসি এলাকাতে কতটুকু প্রভাব বিস্তার করেছে সেটাও বোঝার ব্যাপার ছিল। এখন দেখা গেছে যে রেজাল্টটা যখন আউট হয়েছে, তখন কি হয়েছে রেজাল্ট আমি বলে দিচ্ছি আপনাদেরকে। যে প্রথমে বলছি যে 2020 সালে কে কটি আসন পেয়েছিল, আর এবার 2025 সালে কে কটি আসন পেয়েছে। 2020 সালে আপনার নির্বাচনে বিপিএফ, এটি কিন্তু বিরোধী দল, খেয়াল রাখতে হবে, বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট আসামে কিন্তু বিরোধী দল, তারা পেয়েছিল 17টি আসন, অর্থাৎ 21টি পেলে যেখানে কাউন্সিল গঠন করা যায় সেখানে তারা 17টি পেয়েছিল, তারা মাত্র 4টি কম পেয়েছিল। ইউপিপিএল পেয়েছিল মাত্র 12টি, বিজেপি পেয়েছিল মাত্র 9টি। এই 9 আর 12 মিলে তারা 21 হয়, সঙ্গে যোগ হয় জিএসপির একটি, অর্থাৎ গণসুরক্ষা পার্টি নামে একটি পার্টির একটি আসন, যোগ হওয়াতে তারা 22-এ চলে যায় এবং তারা সেখানে সংখ্যাগরিষ্ঠ হয়ে কাউন্সিল গঠন করে। কংগ্রেস একটি পেয়েছিল। এবারে নির্বাচনের ফলাফল যখন প্রকাশিত হয়েছে, তখন দেখা গেছে বিপিএফ, হাংগ্রামা মহিলারির নাম আপনারা সবাই শুনেছেন। এই হাংগ্রামা মহিলারির নেতৃত্বাধীন বিপিএফ 28টি আসন জিতেছে। 40টির মধ্যে 28টি আসন জেতা মানে অ্যাবসলিউট মেজরিটি, মানে তারা আর অন্য কোনো দলের ওপরে নির্ভরশীল থাকবে না। তারা নিজেদের ক্ষমতায়, নিজেদের মেরুদণ্ডের ওপরে ভর করে, পরনির্ভরশীল না হয়ে আত্মনির্ভর হয়ে তারা আগামী 5 বছর তারা বিটিসির পরিচালনা করবেন। তারপর আপনার এবার কি হয়েছে, বিপিএফ পেয়েছে আপনার 28টি আসন, ইউপিপিএল প্রমোদ বড়োর নেতৃত্বাধীন ইউপিপিএল পেয়েছে মাত্র 7টি আসন, অর্থাৎ তাদের আসন গতবারের তুলনায় আরও কমে যায়। বিজেপি পেয়েছে আপনার 5টি আসন, অর্থাৎ তাদেরও গতবারের তুলনায় আসন কমে যায়। সুতরাং এখানে এনডিএ শুধু হেরেছে বললে কম হবে, তাদের আসন অনেকটা কমে যায়। ফলে হিমন্ত বিশ্ব শর্মার চেহারাটা অনেকটা ফ্যাকাশে হয়ে গেছে, কারণ তার নেতৃত্বেই তো বিজেপি আপনার 2026-এর প্রথম দিকে মার্চ এপ্রিলে যে বিধানসভা নির্বাচন হবে আসামে,
সেই নির্বাচনে বিজেপি লড়াই করবে। এই অবস্থাতে হেমন্ত বিশ্ব শর্মা তার দলকে জেতাতে পারেননি এবং এনডিএকে পর্যন্ত জেতাতে পারেননি। তার কারণে তার মনের মধ্যে একটা আত্মবিশ্বাসের অভাব দেখা দেবে। আর এইটাই তো আপনার গৌরব গগৈয়ের নেতৃত্বাধীন কংগ্রেস চাইছে, এটাই তো সেখানে ইন্ডিয়া জোট চাইছে, এখানেই তো বিরোধীরা চাইছে। তো এই নির্বাচনে এটাকে সেমিফাইনাল হিসেবে ধরা হচ্ছিল আসামের বিধানসভা নির্বাচনের আগে। তার কারণে সারা আসামে বিটিসি নির্বাচনে কি হয় এটা দেখার জন্য সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছিল। এমনিতে আসামে এখন আর আগের মতন বিজেপির রমরমা নেই। এখন আর এনডিএ সেই যে তার অতীত, সাম্প্রতিক যে অতীতটা, উজ্জ্বল অতীত, সেটা আর ধরে রাখতে পারছে না। যদিও বিধানসভাতে তারা সংখ্যাগরিষ্ঠ, আসামে এনডিএর কাছে 84টি আসন রয়েছে। আর আপনার এর মধ্যে বিজেপির কাছে 64টি, এজিপির কাছে 8টি, ইউপিপিএল এর কাছে 7টি, আর নির্দলদের কাছে 5টি। বিরোধীদের মধ্যে কংগ্রেসের কাছে 22টি, এআইইউডিএফ এর কাছে 15টি, বিপিএফ এর কাছে, এই যে বিপিএফ এর কথা বললাম যারা জিতেছে বিটিসি নির্বাচনে, তাদের কাছে 3 জন বিধায়ক আছে আসাম বিধানসভায়। সিপিএম এর কাছে 1টি রয়েছে। এটা খেয়াল রাখবেন, পশ্চিমবঙ্গে সিপিএম 0 হয়ে গেছে, কিন্তু আসামে সিপিএম 0 হয়নি। আসামে কিন্তু বিধানসভাতে সিপিএম এর একজন প্রতিনিধি রয়েছে। আর রাজ্যর দল নামে আসামের একটি আঞ্চলিক দল, তাদের একজন এমএলএ রয়েছে। এই অবস্থাতে আপনার বিধানসভা নির্বাচন আর বেশি দূরে না। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, কেরালার বিধানসভা নির্বাচন আর আসামের বিধানসভা নির্বাচন প্রায় একই সময়ে হওয়ার কথা। গত নির্বাচনের সময়কালটা যদি আমরা মাথায় রাখি তাহলে বলবো। তো এই সময়টাতে বিজেপি এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে ঠিক করতে পারছে না যে সে কি স্ট্র্যাটেজিতে লড়বে, কিভাবে লড়বে, কতটুকু লড়াই করতে পারবে এবং তার কাদেরকে, কোন নেতাদেরকে আশ্রয় করে সে লড়বে, তার প্রধান মুখ কে হবে, দলের প্রেসিডেন্ট কে হবে, এগুলি কিচ্ছু ঠিক করতে পারছে না পশ্চিমবঙ্গে। কেরালাতে বিজেপি যেহেতু অনেক ছোট দল, মাইনর, এখনো মেজর হয়নি, সেহেতু কেরালার হিসাবটা অন্যরকম। কেরালাতে যদি বিজেপি 2-3টি আসন পায় তাহলেই তার বিরাট সাফল্য অর্জন করা হিসেবে সে গণ্য করবে এবং এটা সারা দেশে সে প্রচার করবে। কিন্তু আসামে তো সে শাসন ক্ষমতায় রয়েছে। আসামে তো তার ক্ষমতা দখল না, ক্ষমতাটাকে ধরে রাখা তার কাছে ইম্পর্টেন্ট। আর আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে তো সে সারা ভারতবর্ষের নেতা হিসেবে তুলে ধরে। যেখানেই নির্বাচন হয় সেখানেই হেমন্ত বিশ্ব শর্মাকে ভাষণ দিতে পাঠায় হিন্দুত্বের মুখ হিসেবে। কংগ্রেস থেকে আসা হেমন্ত বিশ্ব শর্মা এখন হিন্দুত্বের প্রতীক বিজেপির কাছে। একজন পোস্টার বয় হলেন আপনার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আর একজন পোস্টার বয় হলেন আপনার আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তো তার কারণে তাকে বিভিন্ন জায়গায় পাঠানো হয়। আপনার ঝাড়খণ্ডের নির্বাচন হলে তাকে পাঠানো হয়, আপনার উড়িষ্যাতে নির্বাচন হলে তাকে পাঠানো, যেখানে নির্বাচন সেখানে তাকে পাঠানো হয়। ফলে তার যে একটা বিরাট পরিচিতি সারা ভারতবর্ষে তৈরি হয়েছে, সেই পরিচিতির জন্য কিন্তু একটা বিরাট ধাক্কা এই বিটিসি নির্বাচনের ফলাফল। যদিও বিজেপি বারবার এইটা বলছে যে কংগ্রেস 0, বিটিসির জনতা কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে, কিন্তু কংগ্রেস তো কখনোই আপনার বিটিসিতে আপনার ক্ষমতাসীন ছিল না। সেখানে কখনো বিপিএফ, কখনো তার প্রতিদ্বন্দ্বী দলগুলো। তো সুতরাং কংগ্রেসের কিছু না পাওয়া, কংগ্রেস এবার 1টি আসনও পায়নি, অর্থাৎ তার কাছে যে 1টি আসন ছিল সেটা সে এবার ধরে রাখতে পারেনি। তো এটাতে কি বড়, কংগ্রেস তো এরকম ভাবে প্রচারও করেনি যে সে বিটিসিতে ক্ষমতায় আসবে, বিরাট কোনো সাফল্য পাবে, এরকম তো প্রচারও করেনি, করার কথাও না। সে জানে যে বিটিসিতে সে খুব ভালো রেজাল্ট করবে না, ফলে সে 0 হয়েছে। এখানে তার খুব একটা আপনার নিরাশ হওয়ার কিছু নাই। সে টার্গেট করেছে বিধানসভা নির্বাচনটাকে। বিজেপি কিন্তু বিটিসিকে টার্গেট করেছিল। বিজেপি কিন্তু চেয়েছিল বিটিসির দখল সে একা নিতে। বিজেপি কিন্তু তার জন্য তার সমস্ত শক্তি যা তার কাছে রয়েছে, সব ধরনের শক্তি, বোধহয় ভেঙে বলার কোনো দরকার হবে না। ভারতবর্ষের মানুষ হারে হারে টের পান বিজেপির কাছে কত ধরনের শক্তি রয়েছে, কি কি ধরনের শক্তি রয়েছে, সেগুলো ব্যবহার কি ভাবে করে, এগুলো আর ভারতবর্ষের মানুষকে ভেঙে বলার দরকার নেই। তো এই সব কিছু কিন্তু সে সেখানে প্রয়োগ করেছিল বলে বলা হয় যে বিটিসির দখল নিতে। কিন্তু সেই অবস্থাতে তার আসন বৃদ্ধি পাওয়া দূরের কথা, আসন অনেকটা কমে গেছে, ছিল 9টা হয়ে গেছে 5টা। তো এই রকম অবস্থাতে আপনার এই বিধানসভা নির্বাচনের আগে এই ফলাফল যথেষ্ট আপনার মানুষের মনে প্রভাব বিস্তার করবে বলে মনে করছে। আসামের মানুষ যাদের সঙ্গে কথাবার্তা হয় আমার,
তারা কিন্তু বলছেন যে এখন আর বিজেপির সেই স্বর্ণযুগ নেই, বিজেপির সেই উত্থানের যুগটা এখন ইতিহাস হয়ে গেছে। বিজেপির আভ্যন্তরীণ কোন্দল ব্যাপকভাবে বাড়ছে এবং বিজেপিতে তো আমি বলেছি আপনাদেরকে, বিভিন্ন ভিডিওতে আলোচনাই করেছি, বিজেপি থেকে অনেক প্রাক্তন এমএলএ টেমএলএ বিভিন্ন স্তরের নেতা টেতা এরা বিজেপি ত্যাগ করে কংগ্রেসে জয়েন করেছে বিভিন্ন সময়ে। তো এই যে মানে বিজেপি ত্যাগ করার যে ধারাবাহিকতা, এটা আসামে নাকি চলতেই থাকবে বিধানসভা নির্বাচন পর্যন্ত, এরকমটা আসামের অভিজ্ঞ সাংবাদিকরা বলেন, আসামের বিভিন্ন যারা আপনার বুদ্ধিজীবী লোকরা রয়েছেন তারা বলেন এরকমটা। তো সেগুলো দেখার জন্য তো আমাদের অপেক্ষা করতেই হবে। তবে সবচেয়ে বড় কথা হলো, হিমন্ত বিশ্ব শর্মা যদি বিজেপিকে জেতাতে না পারেন, এনডিএকে যদি ক্ষমতায় রেখে দিতে না পারেন, তাহলে কিন্তু তার ছবিটা, যেটাকে বিজেপির কাজে লাগিয়ে আসছিল এতদিন ধরে, সেই ছবিটা কিন্তু আর খুব একটা কাজে লাগবে না। ফলে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে হিমন্ত বিশ্ব শর্মার বলবো এক ধরনের তার নেতৃত্বে আপনার বিজেপি তার জয়ের অর্থ চালিয়েছিল এবং তাতে সফল হয়েছিল, সেগুলো কিন্তু সে ধরে রাখতে পারবে বলে খুব একটা মনে হয় না। ফলে আসাম বিজেপির কাছে ভীষণ ভীষণ রকম ইম্পর্টেন্ট। আসামে জিতলে আরও অনেক জায়গা হয়তো বা কষ্টে কষ্টে ধরে রাখতে পারে, সব জায়গা না। আর আসাম যদি হাতছাড়া হয়ে যায় তাহলে তার প্রভাব সমগ্র উত্তর পূর্বাঞ্চলে পড়তে বাধ্য। এটা মোটামুটি সাম্প্রতিককালের ইতিহাস দেখে পরিষ্কার বোঝা যায়। আপনাদের এই ব্যাপারে কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগবে আমি জানি, তার কারণে লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন। সঙ্গে থাকবেন, এরকম বিভিন্ন ধরনের এক্সট্রাঅর্ডিনারি বিষয়গুলো নিয়ে বিশ্লেষণাত্মক আলোচনা এই চ্যানেলে চলতে থাকে এবং তার কারণে এই আলোচনার সঙ্গে আপনারা যুক্ত হতে বেল বাটনে ক্লিক করে আপনাদের এই চ্যানেলের সঙ্গে থাকা খুব জরুরি। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।